বিলুপ্ত মসলিন কাপড়কে আবারও ফিরিয়ে আনতে সরকারি বেসরকারি যৌথ উদ্যোগ। তাঁতি প্রশিক্ষণ ও সুতা উৎপাদনের চেষ্টা, এক দশকে মসলিন তৈরির প্রতিশ্রুতি দৃক গ্যালারির। পাটের মোড়ক বাধ্যতামূলক আইন বাস্তবায়নে লাখ লাখ বস্তা উৎপাদন করে বিপাকে খুলনার পাটকলগুলো, বিক্রি না হওয়ায় পড়েছে আর্থিক সংকটে। বিদেশ থেকে আমদানি বন্ধ থাকায় চাষিরা প্রতি কেজি লবণের দাম পাচ্ছেন 10 টাকা। সরকারি এই সিদ্ধান্ত বহাল রাখার তাগিদ। এবং সংরক্ষণের অভাবে নষ্ট হচ্ছে 300 বছরের পুরনো নাটোরের রাজবাড়ি। প্রক্রিয়াগত জটিলতার কারণে সংস্কার করা যাচ্ছে না বলছে জেলা প্রশাসন। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এই সময়ের বাণিজ্য। আর আপনাদের সঙ্গে রয়েছি আমি এজি মাহমুদ। বিলুপ্ত মসলিনকে আবারও বাংলার মাটিতে ফিরিয়ে আনতে সরকারি বেসরকারি উদ্যোগে শুরু হয়েছে ব্যাপক কর্মতৎপরতা। এরই অংশ হিসাবে মসলিনের উপযোগী সুতা উৎপাদনের সফলতার পাশাপাশি দক্ষ তাঁতি তৈরিতেও বেশ এগিয়েছে সংশ্লিষ্টরা। এমনকি চলমান কর্মকাণ্ডের ধারাবাহিকতা রক্ষা করতে পারলে আগামী এক দশকে দেশে আবারও মসলিন তৈরির প্রতিশ্রুতি দিয়েছে দৃক গ্যালারি। অন্যদিকে সরকার বলছে নতুন প্রজন্মের কাছে দেশের গৌরবোজ্জ্বল অতীত দৃশ্যমান করার লক্ষ্যেই এমন উদ্যোগ। বিস্তারিত জানাচ্ছেন জুবায়ের ফয়সাল। চরকায় সুতা কাটার এই দৃশ্যে চেষ্টা চলছে মসলিনের কাপড় তৈরির, কিন্তু 200 বছরের ব্রিটিশ দুঃশাসনের চিত্র হয়ে ওঠা সেই মসলিনের দেখা মিলবে না এখনই। চেষ্টা চলছে নতুনভাবে দেশের মাটিতে মসলিনকে ফিরিয়ে আনার, যেখানে সরকারের পাশাপাশি কাজ করছে বেসরকারি প্রতিষ্ঠান দৃক গ্যালারি। মসলিন এমনই এক গৌরবময় অধ্যায়, যার সঙ্গে জড়িয়ে আছে প্রাচীন বাংলার মানুষের সুখ দুঃখ, হাসি আর কান্নার অসংখ্য উপাখ্যান। বিলুপ্ত হয়েছে 18 শতকের শেষ ভাগে, তাই এ প্রজন্মের কাছে মসলিন শুধুই দিয়াশলাইয়ের বাক্সবন্দি ইতিহাস, যার দেখা মেলে একমাত্র পাঠ্য বইয়েই। তবে জাতীয় জাদুঘরে মাসব্যাপী মসলিন উৎসব অনুষ্ঠানের মাধ্যমেই হবে এর পুনর্জন্মের গোড়াপত্তন, বলছেন আয়োজকরা। মসলিনের পুনর্জন্ম বাংলার মাটিতে আমি মনে করি যে সম্ভব। 3 ধাপের ভিতরে 2 ধাপ চলে আসছি। তুলোর গাছটা আমরা পেলেও সেটা থেকে সুতো বানানো এই আপনার কারিগরিটা আমাদের এখানে নেই। নিশ্চয়ই এটা আমরা পারবো। বাধা আছে অনেক, নতুন করে আমাদের সেই মসলিন তৈরি করা হয়তো সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু প্রচেষ্টার একটা ক্ষতি কোথায়। আর এমন উদ্যোগের পেছনে কারিগরি কিংবা আর্থিক সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে। তুলা উৎপাদন আলটিমেটলি পরীক্ষামূলকভাবে তুলা উন্নয়ন বোর্ডে এটা শুরু হয়ে গেছে। এখন যদি এই তুলা থেকে মসলিনের মোটামুটি কাছাকাছিও আসা যায়, তখন গবেষণার মাধ্যমে আর একটু উন্নত করে এবং যাদের দ্বারা আমরা এটা বুনন করব সেই তাঁতিদেরকে ট্রেনিং দিতে হবে এবং ট্রেনিং এর মাধ্যমে এটা আনা সম্ভব। যদিও মসলিনের কাপড় তৈরির জন্য দক্ষ তাঁতি তৈরির সঙ্গে বিরল প্রজাতির কার্পাস তুলা উৎপাদনে উচ্চতর গবেষণা প্রয়োজন বলেও মনে করছেন সংশ্লিষ্টরা। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। পর্যাপ্ত বাসের অভাবে হাতিঝিল প্রকল্পে প্রাইভেট কার ও মাইক্রোবাস চালকদের চলছে রমরমা বাণিজ্য। প্রাইভেট গাড়িতে যাত্রী পরিবহন অবৈধ হলেও এ প্রকল্প এলাকায় বাসের অপ্রতুলতার সুযোগ নিচ্ছেন তারা। এখানে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের তত্ত্বাবধানে বাস সার্ভিস চালু হয়েছে 2 মাস আগে। তবে 2টি রুটে যাত্রীদের জন্য বরাদ্দ মাত্র 4টি বাস। আর রাজুক কর্তৃপক্ষ বলছেন যাত্রী ভোগান্তি কমাতে শিগগিরই আরও 2টি বাস নামানো হবে। হাতিরঝিল প্রকল্পে অবৈধ যাত্রী পরিবহনের চিত্র ধারণ করতে গেলে পালাতে গিয়ে প্রায় গায়ের উপরে গাড়ি উঠিয়ে দিচ্ছিলেন চালকরা। মাইক্রোবাস তো বটেই, ব্যক্তিগত গাড়ি চালকরাও এই অবৈধ কাজে জড়িত। জানতে চাইলে পাওয়া যাচ্ছিল বিচিত্র সব উত্তর। আচ্ছা নিব না, সরি ভুলে চান নিব না, আমরা চালাচ্ছি না, আমাদের অফিসের গাড়ি তো স্টাফ নামা দিচ্ছি, তা চলে অফিসের গাড়ি। বাসের অপ্রতুলতার জন্য প্রায় সবারই গন্তব্যে পৌঁছাতে দেরি হয়ে যায়। সময় সংবাদের ক্যামেরার সামনে পেয়ে জমানো ক্ষোভ প্রকাশ করলেন যাত্রীরা। রাজুক থেকে বাস নামিয়েছে মাত্র একটা, এই শুটিং ক্লাবে, আর কারণ বাজারে মাত্র 2টা। এটা কোনোভাবে সাফিসিয়েন্ট না। মিনিমাম 3টা বাস দরকার আপনার শুটিং ক্লাবের লাইনে, আর কারণ বাজারে 5 থেকে 6টা বাস দরকার। শত শত যাত্রী এখানে দাঁড়িয়ে আছে, সবার অফিস টাইম। এই বাসগুলা ঘুরে আসতে গিয়ে প্রত্যেকেরই অফিস টাইম মানে পার হয়ে যাচ্ছে। বাইরে ট্রান্সপোর্টে যেভাবে যেতে হয় ধাক্কাধাক্কি করে, এখানেও তাই যেতে হয়। বাস কাউন্টারে কথা বলে জানা গেল দায়িত্ব পালন করতে গিয়ে প্রতিদিনই যাত্রীদের ক্ষোভের মুখোমুখি হচ্ছেন কর্মরতরা। প্রবলেম তো হয়,
যাত্রীদের অনেক কথা শুনতে হয়। ওনাদের ক্ষোভ, এখন আমরা কি করতে পারি? জ্যাম লাগলে তো আর আমরা কিছু করতে পারবো না। জ্যামটা যখন লাগে তখন মধুবাগ পর্যন্ত জ্যামটা আসে। রাজুক চেয়ারম্যান জানিয়েছেন সমস্যা সমাধানে সামনের সপ্তাহেই আরো 2টি বাস নামানোর পরিকল্পনা রয়েছে তাদের। প্রায় দেখা যায় যে অনেক লম্বা লাইন হয়, তো আমরা বুঝতে পারছি যে আরো বাস দরকার। আগামী 1 সপ্তাহের মধ্যে আমাদের আরো 2টা বাস নামানোর ইচ্ছা আছে এবং এগুলো প্রায় চূড়ান্ত। এরপরে আমরা যদি দেখি যে আরো ডিমান্ড থাকে তাহলে গ্রাজুয়ালি আমরা প্রতি মাসে 2টা করে বাড়াবো। একই সঙ্গে অবৈধভাবে যাত্রী পরিবহন বন্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছেন রাজুক চেয়ারম্যান। তো আমরা চাচ্ছি যে আমাদের বাস সার্ভিসের মাধ্যমে যেন এই সমস্যাটা সমাধান হয়। ইশরাত জাহান, সময় সংবাদ, ঢাকা। পাটের মোড়ক বাধ্যতামূলক আইন 2010 বাস্তবায়নের লক্ষ্যে বস্তা উৎপাদনে জোর দিয়েছে খুলনার রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো। বিজেএমসির টাকা দিয়ে কেনা কাঁচা পাট দিয়ে গত 2 মাসে উৎপাদন করা হয়েছে লাখ লাখ বস্তা, কিন্তু উৎপাদিত বস্তা সেভাবে বিক্রি হচ্ছে না। ফলে মিলগুলোতে নতুন করে সৃষ্টি হয়েছে আর্থিক সংকট। নিয়ামুল হোসেন কচির তোলা ছবি নিয়ে আরো জানাচ্ছেন তরিকুল ইসলাম। 6টি পণ্যের মোড়কে পাটের ব্যবহার বাধ্যতামূলক করায় পাটের বস্তার চাহিদা বেড়ে যাবে এমন ধারণা থেকে গত 2 মাস ধরে শুধু বস্তা তৈরি করছে খুলনার রাষ্ট্রায়ত্ত 8টি পাটকল। ঘোষণার প্রথম 1 মাসে খুলনার 8টি পাটকলে তৈরি হয়েছে প্রায় 80 লাখ পাটের বস্তা। ডিলারদের অভিযোগ, বিপণন ব্যবস্থার দুর্বলতার কারণে বস্তাগুলো ঠিকমতো বিক্রি করতে পারছে না পাটকলগুলো। 1 মাসে বস্তা বিক্রি হয়েছে মাত্র 10 লাখ। 25 কেজি চাল ধরে এই ধরনের হেসিয়ান টাইপের যে ব্যাগগুলো, এটারও বেশ চাহিদা আছে, কিন্তু সেগুলো তো বিজেএমসি করতেছে না। গ্রাহক বেশিরভাগ ক্ষেত্রে অনিয়া, তারা লোকাল মিল থেকে কিছু মাল নিচ্ছে, যার কারণে এই ধরনের কিছু আমরা সমস্যা করতেছি। মিল কর্তৃপক্ষ বলছে পাটের মোড়ক বাধ্যতামূলক করায় ক্রেতা চাহিদার কথা বিবেচনা করে বস্তা উৎপাদন করা হয়েছে, কিন্তু এসব বস্তা খুবই কম বিক্রি হয়। কোটি কোটি টাকার বস্তা মিলে পড়ে আছে। ছোটখাটো মিল আছে প্রাইভেট পর্যায়ে, কেউ একটু নিম্নমানের মাল তৈরি করে কম দামে ছেড়ে দিচ্ছে। আমি তো আর কম দামে মাল বেচতে পারতেছি না। রানিং ক্যাপিটাল কিন্তু ব্যবহার করে বিগত 3 মাসে আমরা ব্যাগগুলো করলাম, কিন্তু এই যে রানিং ক্যাপিটালটা আমার আটকে যাওয়ার কারণে আমার ওয়েজেস ঠিক মতো গত সপ্তাহে ওয়েজেস দিতে পারলাম না। অবশ্য বিজেএমসি চেয়ারম্যান পাটের মোড়ক বাধ্যতামূলক আইন 2010 প্রকল্প বাস্তবায়নের প্রচেষ্টা অব্যাহত রাখার কথা জানালেন। আমাদের যে সমস্ত টিম যেগুলো আছে মন্ত্রণালয়ের আন্ডারে, সেগুলোকে আরও তৎপর হতে হবে, মোবাইল কোডের সংখ্যা আরও বাড়াতে হবে। পাশাপাশি আমাদের জুটের ব্যাগগুলো সাপ্লাইটা যাতে সচল থাকে বা আমরা যাতে দিতে পারি, এই ব্যাপারে প্রয়োজন পদক্ষেপ নিতে হবে। বিজেএমসি সূত্রে জানা যায়, পাটজাত পণ্যের বাধ্যতামূলক ব্যবহার নিশ্চিত করতে 30 নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়। এর আগে 27 অক্টোবর থেকে পাটের বস্তার উৎপাদন বাড়ানোর নির্দেশ দেয় পাট ও বস্ত্র মন্ত্রণালয়। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। গেল সপ্তাহের তুলনায় অনেকটা স্থিতিশীল রয়েছে সবজির বাজার, তবে কিছুটা বেড়েছে ডিমের দাম। এদিকে মৌসুমের শেষ দিকে সরবরাহ কমে যাওয়ায় বাড়ছে দেশি মাছ সহ সব ধরনের মাছের দর। রাজধানীর পলাশী বাজার ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন মোস্তফা মাহবুব। শীতের সবজিতে ঠাসা রাজধানীর কাঁচা বাজার। ফুলকপি, বাঁধাকপি বিক্রি হচ্ছে প্রতিটি 20 টাকায়। এছাড়া টমেটো মানভেদে 25 থেকে 30, শসা 25 থেকে 50, বেগুন 30 থেকে 40 টাকায় পাওয়া যাচ্ছে। বিক্রেতারা জানালেন, গেল সপ্তাহের দামেই বিক্রি হচ্ছে প্রায় সব সবজি। তবে দাম নিয়ে বরাবরের মতোই রয়েছে ক্রেতার অসন্তুষ্টি। সেই মাছে 30 টাকা কেজি, গাজর আছে 20 টাকা কেজি, করলার দাম একটু বাড়ছে, করলা 60 টাকা কেজি। তারপরে শসার দাম একটু বাড়তে, শসার দাম একটু বাড়তে 50 টাকা বেশি। আবার শীতের সবজি হিসাবে মন জুড়ায়, বাট দামের ভিতরে অনেক বাড়তি আর কি। প্রত্যেকবারই আশা করি যে টমেটোটা 15-20-এ নেমে যাবে, এখনো 40-এ আছে। শসা এখনো 40-এ আছে, শিম এখনো 40-এ, 50, মানে 30-এর নিচে কোনো সবজি কিন্তু নেই। বাজার ঘুরে দেখা গেল আলু ও পেঁয়াজের দামও রয়েছে ক্রেতার নাগালের মধ্যেই। তবে আমদানি কমে যাওয়ায় কিছুটা বেড়েছে রসুনের দাম। বিক্রেতারা জানালেন, বেড়েছে লবণের দামও। লবণ এখন 32 টাকা করছে এসি। এটা রসুন ইন্ডিয়ান চায়না যেটা, ওটা হলো আপনার 160 টাকা কেজি। আর ইন্ডিয়ান পেঁয়াজ 26 থেকে 28 টাকা, ভালোটা হলে 30 টাকা হয়। গোল আলু 16 থেকে 18 টাকা, ডায়মন্ড আলু 18-20 টাকা। এদিকে কই, শিং আর চিতল, বোয়ালের মতো দেশি মাছের সরবরাহই বেশি দেখা গেল বাজারে। তবে মৌসুম শেষের দিকে হওয়ায় মাছের দাম বাড়ছে বলে জানালেন ক্রেতা বিক্রেতারা। ইলিশ মাছের দাম আগের তুলনায় এখনো বেশি, এবং সিজনাল মাছ যেগুলো, এগুলোর দাম অনেক বেশি। ইলিশ মাছ 2 কেজি 400 গ্রাম বা 300 গ্রাম হবে, 4টে বেচতে 2000 টাকা। ইলিশ মাছের আগের থেকে একটু দাম বাড়ছে। বাজার টু বাজার দাম ভেরি করে, কিন্তু সিজনেও এমনি দামটা একটু বেশি। দেশি কই আর দেশি মাগুর, এটা হলো আমরা 700 টাকা বিক্রি করতেছি। এই যে বড় শোল
একটা 1.5 কেজি ওজন, মনে করেন 1000 টাকা পিস বিক্রি হতেছে। নদীর মাছ বোয়াল বেচতেছি 450, আর চিতল বেচতেছি 500, আর চিংড়ি বেচতেছি 600। গেল কয়েকদিনে প্রতি হালি ডিমের দাম 2 থেকে 3 টাকা বেড়েছে বলে জানালেন বিক্রেতারা। আজকের ডিমে আমরা বেচেছিল হাঁসের ডিম হলো আপনার 48 টাকা হালি, হাঁসের ডিম 45 টাকা হালি ছিল সপ্তাহখানেক আগে, দাম অনেক বেড়ে গেছে আরো দে। মুরগির ডিম আমরা বেচতেছি হলো আজকে 36 টাকা হালি। এ বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 140 থেকে 145 টাকায়। এছাড়া গরুর মাংস 400 টাকা কেজিতে পাওয়া গেলেও পশু সরবরাহ না থাকায় দেখা মিলল না খাসির মাংসের। মোস্তফা মাহবুব, সময় সংবাদ, ঢাকা। স্বাধীনতার পর এই প্রথম মাঠ পর্যায়ে চাষিরা প্রতি কেজি লবণের দাম পাচ্ছেন 10 টাকা করে। এটা সম্ভব হয়েছে বিদেশ থেকে লবণ আমদানি বন্ধ এবং সরকারের সিদ্ধান্তের কারণে। এতে সন্তোষ প্রকাশ করেছেন চাষিরা। তাদের দাবি সরকার যেন এই সিদ্ধান্তে অটল থাকে। আর সংশ্লিষ্টরা বলছেন কক্সবাজারের লবণ দিয়েই দেশের চাহিদা পূরণ করা সম্ভব। সুজাউদ্দিন রুবেলের তথ্য, মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। কক্সবাজারের উপকূলবর্তী লবণ মাঠ, হাজার হাজার একর জমিতে লবণ চাষিরা সমুদ্রের লবণাক্ত পানি জমিয়ে তাতে সূর্যের তাপ দিচ্ছে, আর ওই তাপে পানি শুকিয়ে তৈরি হচ্ছে লবণ। কক্সবাজার ও বাঁশখালীর 60,000 একর জমিতে 55,000-এর বেশি চাষি এখন লবণ উৎপাদনে ব্যস্ত সময় পার করছেন। স্বাধীনতা পরবর্তী সময়ে দেশের মোট চাহিদার লবণ এখান থেকে সরবরাহ করা হলেও ন্যায্য মূল্য না পাওয়ায় হতাশ ছিলেন চাষিরা। কিন্তু এই প্রথম মাঠ পর্যায়ে চাষিরা কাঙ্ক্ষিত লবণের দাম পেয়ে মহা খুশি। আমরা এখন অনেক খুশি যে এবারে লবণের মূল্য অনেক বেড়েছে। 600 টাকা করে মানুষকে গিয়ে পেয়েছি, এই দাম পেয়েছি লবণের। সবাই আনন্দিত, এভাবে দাম চাইলে আমরা উপকৃত হইব। বিদেশ থেকে আমদানি বন্ধ করায় ন্যায্য মূল্য পাচ্ছে দাবি করে লবণ চাষী সমিতির এ নেতা জানালেন, বিদেশ থেকে লবণ আমদানিকারী চক্রটির প্রতি সরকারের সজাগ দৃষ্টি রাখা দরকার। কোনো লবণ বোর্ডটা নাই, জরুরি ভিত্তিতে সরকারের কাছে আমাদের অনুরোধ লবণ বোর্ডটা গঠন করা হোক। বিসিক লবণ শিল্প উন্নয়ন প্রকল্পের উপমহাব্যবস্থাপকের মতে কক্সবাজারের লবণ দিয়ে দেশের চাহিদা পূরণ সম্ভব। প্রাকৃতিক অবস্থা যদি অনুকূল থাকে তাহলে আমরা আশা করি এবছর জাতীয় যে চাহিদা সেটা আমরা পূরণ করতে পারবো। গত বছর 15,80,000 মেট্রিক টন লবণের চাহিদার বিপরীতে উৎপাদন হয়েছিল 16,27,000 মেট্রিক টন। এবার সারা দেশে লবণের চাহিদা 17,20,000 মেট্রিক টন, আর উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় 18 লাখ মেট্রিক টন। সময় সংবাদ, কক্সবাজার। সরকারি ক্রয় সংক্রান্ত প্রক্রিয়া আরো বেশি সহজ করা জরুরি বলে মনে করেন পরিকল্পনা মন্ত্রী আহম মোস্তফা কামাল। তবে এই বিষয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতার পাশাপাশি সংশ্লিষ্ট সবাইকে আরো বেশি সতর্ক থাকারও আহ্বান জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার এনএসি অডিটোরিয়ামে পাবলিক প্রাইভেট স্টেক হোল্ডার্স কমিটির নবম সভায় এসব কথা বলেন পরিকল্পনা মন্ত্রী। আর ক্রয় সংক্রান্ত বিষয়ে একই ধরনের প্রক্রিয়া অবলম্বন করার পাশাপাশি অপচয় রোধেরও পরামর্শ দেন তিনি। সভায় সরকারি ক্রয় প্রক্রিয়ায় নাগরিকদের সম্পৃক্ততার মাধ্যমে আরো বেশি স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পাবে বলে মতামত দেন বক্তারা। জনসম্পৃক্ততার মধ্য দিয়ে সরকারি তহবিলের সর্বোত্তম ব্যবহার ও জনসেবা নিশ্চিতে অনেক বেশি ভূমিকা রাখবে বলেও আলোচনায় উঠে আসে। কাকে কাজটা দিলেন, কেন দিলেন, কত দামে দিলেন, এটার ফিনান্সিয়াল ইমপ্লিকেশন যা আছে এবং এটা কতটা রিজনেবল, জাস্টিফিকেশন সহ আপনাকে এদেরকে ব্যাখ্যা দিতে হবে, সহজ করতে হবে পুরো বিষয়টিকে, এবং অর্থনীতি দেখতে হবে। আপনি এখানে এটা করতে গিয়ে অনেক আপনার ফিনান্সিয়াল যদি ইনভলভমেন্ট যদি অনেক বাড়িয়ে দেন, আমরা করলাম টেম্পোরারি করে একটা উপজেলায় গিয়ে সেখানে সবাইকে সম্পৃক্ত করলাম, চলে আসলাম, সেটা হবে না। যদি আমরা করি তাহলে সমস্ত বাংলাদেশের জন্য করতে হবে। দেশের সামগ্রিক উন্নয়ন এবং বিদ্যুৎ খাতের অবকাঠামো সহ সঞ্চালন লাইনের আধুনিকায়নে বিদ্যুতের দাম সমন্বয়ের পরিকল্পনা করছে সরকার। বৃহস্পতিবার বিদ্যুৎ ভবনে গতকাল বিতরণ সংস্থা ডিপিডিসির কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের একথা জানান বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। ডিপিডিসির ওই কর্মশালায় বিভিন্ন স্তরের কর্মকর্তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। নিয়মিত রক্ষণাবেক্ষণ কার্যক্রম, উপযুক্ত অপারেশনাল দক্ষতা বাড়ানো সহ বিদ্যুৎ অবকাঠামো নিরাপত্তাজনিত বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে কর্মকর্তাদের। অনুষ্ঠানে বিদ্যুৎ প্রতিমন্ত্রী ডিপিডিসির কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, গ্রাহককে সেবা দিতে কর্মকর্তাদের আরও আন্তরিক হতে হবে।
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রতিমন্ত্রী জানান, আগামী 3 বছরের মধ্যে বিদ্যুৎ বিলের বিড়ম্বনা দূর করতে রাজধানীতে 2 কোটি প্রিপেড মিটার স্থাপন করা হবে। কুচকাওয়াজ হয় নাই, একজন মহিলা তার নেতৃত্বে সমস্ত পুলিশ বাহিনী কুচকাওয়াজ করেছে। নেভিতে এখন আমাদের মহিলা বিদ্যুতের দামটা আমরা কিন্তু বারবার বলছি, আমরা কিন্তু বৃদ্ধির দিকে যাচ্ছি না, আমরা কিন্তু অ্যাডজাস্টমেন্টে যাচ্ছি। আমাদের ডেভেলপমেন্টের সাথে অ্যাডজাস্টমেন্ট হচ্ছে। বিদ্যুতের খাতটা দেখতে হবে, যেখানে বিশাল বড় ইনভেস্টমেন্ট হচ্ছে, কিন্তু আগামীতেও হবে। ট্রান্সমিশন খাতে আমাদের বড় ইনভেস্টমেন্ট আসছে। এই অর্থটা আসবে কোত্থেকে? আমাদের ইনভেস্টমেন্ট করতে হবে, তাহলে গ্রাহক তার ভালো সেবাটা পাবে। যারা গ্রাহক আছেন তারা যে দামটা তাদের জন্য সহনীয়, সেই পর্যায়ে যেন দামটা আসে। তো সেই স্ট্রাকচারটাই কিন্তু আমরা ধীরে ধীরে যাচ্ছি। বার্ক এটা জনগণের গ্রাহকদেরকে হিয়ারিং করবেন, তাদের উপরে নির্ভর করে তারা এটাকে বাড়ানো কমানো করবেন। কিন্তু আমাদের কিন্তু টাকা দরকার। আমাদের এই বিদ্যুতের নিরবিচ্ছিন্ন করার জন্য, আগামী দিনে সাশ্রয়ী মূল্যে বিদ্যুৎ করার জন্য কিন্তু আমাদের ইনভেস্টমেন্ট দরকার। সরকারি তালিকাভুক্ত কোম্পানিগুলোর ট্যারিফ নির্ধারণে এককভাবে সিদ্ধান্ত নেওয়ার দাবি জানিয়েছে ডিএসসি ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ডিবিএ। বৃহস্পতিবার রাজধানীর ডিএসসি মেম্বার্স ভবনে এক সংবাদ সম্মেলনে আহ্বান জানায় সংগঠনটির সভাপতি আহসানুল হক টিটু। তিনি বলেন, সরকার পুঁজিবাজার শক্তিশালী করার জন্য বিভিন্ন পদক্ষেপ নিলেও কাঙ্ক্ষিত কোনো ফলাফল দেখা যাচ্ছে না। অন্যদিকে তিতাসসহ সরকারি 7টি কোম্পানির ট্যারিফ কমানোর ফলে শেয়ারের দামে ব্যাপক দরপতন ঘটেছে। এতে নেতিবাচক প্রভাবও পড়েছে। এজন্য দেশের পুঁজিবাজার গতিশীল রাখতে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানান তিনি। যদি আজকে লিস্টেড কোম্পানিগুলি ভালো ইনকাম করে, ভালোভাবে পারফর্ম করে, তাহলে এই রেগুলেটর, এই মার্কেট অপারেটরের মাধ্যমেই বাজারকে আরো শক্তিশালী করা প্রয়োজন। তিতাসের হোল্ডিং ছিল বিদেশি বিনিয়োগকারীদের, তারা সেই হোল্ডিং তারা বিক্রি করে দিয়েছে। দেশি বিদেশি বিনিয়োগকারীরা এইখান থেকে আস্থা হারাতে বসেছে এবং অন্যান্য যে সরকারিগুলি কোম্পানি আছে তার উপরেও এটা রিফ্লেকশন পড়া শুরু হয়েছে। ভবিষ্যতে সরকারি তালিকাভুক্ত কোম্পানির গুরুত্বপূর্ণ মূল্যের সংবেদনশীল সিদ্ধান্ত অন্যান্য নিয়ন্ত্রণকারী সংস্থা ঢাকা স্টক এক্সচেঞ্জের সাথে সম্মিলিতভাবে নেওয়া প্রয়োজন। সংরক্ষণের অভাবে নষ্ট হতে বসেছে 300 বছরের পুরনো নাটোরের রাজবাড়ি। এতে কমছে দর্শনার্থীর সংখ্যাও। তবে রাজবাড়ি রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা জেলা প্রশাসন বলছে, প্রক্রিয়াগত জটিলতার কারণে এটির সংস্কার কাজ হচ্ছে না। বিস্তারিত সাইফুর রহমান রকির প্রতিবেদনে আজ ছবি তুলেছেন আব্দুল সালাম। শহর থেকে মাত্র 2 কিলোমিটার দূরে ইতিহাসের সাক্ষী হয়ে আছে নাটোরের রাজবাড়ি। 1706 সালে পরগনা বানগাছির জমিদার গণেশ রায় ও ভবানীচরণ চৌধুরী রাজস্ব প্রদানে ব্যর্থ হয়ে চাকরিচ্যুত হন। তখন দেওয়ান রঘুনন্দন জমিদারিটি তার ভাই রামজীবনের নামে বন্দোবস্ত নেন। এভাবে নাটোর রাজবংশের পতন হয়। রামজীবনের মৃত্যুর পর তার দত্তক পুত্র রামকান্ত নাটোরের রাজা হন। 1748 সালে রাজা রামকান্তের মৃত্যুর পর রানী ভবানী জমিদারি পরিচালনার দায়িত্ব পান। 300 বছরের পুরনো ইতিহাসকে দেখতে দর্শনার্থীরা ছুটে আসেন এখানে। এখানে বড় বড় দিঘি আছে, সেগুলো দেখা যায়। তাছাড়া এই সুন্দর বাগান, এখানকার পরিবেশটাও খুব চমৎকার। ছোট তরফ বড় তরফের রাজবাড়ি আছে, এই জন্য বলি নাটোরের রাজবাড়ির এটা পুরাতন অনেক ঐতিহ্য। অনেকদিন পর আসলাম, দেখলাম সেই আগের ঐতিহ্য, সেই বিল্ডিং, সেই স্মৃতি, ভালোই লাগছে। রাজবাড়িতে রয়েছে শ্যামসুন্দর, আনন্দময়ী, কালীবাড়ি, তারেকেশ্বর, শিব মন্দির, ছোট তরফ ও বড় তরফের রাজপ্রাসাদ, রানীমহল। এখানে ঘুরতে আসা দর্শনার্থীদের অভিযোগ, সংরক্ষণের অভাবে নষ্ট হতে বসেছে এটি। পুরাতন ঐতিহ্য, এগুলো যদি সংস্কার হয় তাহলে অনেকদিন পর্যন্ত হয়তো বা এরকম আমরা আরো আসতে পারবো। এটা তো বাংলার একটা ইতিহাস, এটাকে সংরক্ষণ না করলে ভবিষ্যৎ প্রজন্ম দেখতে পাবে না এই ইতিহাসটা। তবে জেলা প্রশাসক জানালেন, প্রক্রিয়াগত জটিলতার কারণে রাজবাড়ির সংস্কার কাজ হচ্ছে না। সংরক্ষণের যে অভাবের যে বিষয়টি বলেছেন, এটি সত্য কথা। এমত অবস্থায় কিভাবে আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্টের কাছে হস্তান্তর করা যাবে, এই বিস্তারিত উল্লেখপূর্বক আমরা একটা ভূমি মন্ত্রণালয়ের একটি মতামত চেয়েছি। আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্টের কাছে হস্তান্তর করা হলে তারা যদি পূর্ণাঙ্গভাবে বুঝে পান, তাহলে তারা সেখানে সংস্কারমূলক কিছু কাজ করতে পারবেন। 120 একর জমির উপরে প্রতিষ্ঠিত রাজবাড়িটি 1986 সাল থেকে জেলা প্রশাসনের নিয়ন্ত্রণে থাকলেও শীঘ্রই এটি প্রত্নতত্ত্ব বিভাগকে হস্তান্তর করা হবে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, নাটোর। দর্শক, পরিযায়ী পাখিদের আগমনে মুখরিত হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। আর এই মুহূর্তে সেখানে চলছে পাখি মেলা। ব্যতিক্রমী দৃষ্টিনন্দন মেলার খবর জানাতে সেখানে রয়েছেন আমাদের সহকর্মী তানিন মেহেদি। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। তানিন।
জি, আপনি জানেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের উদ্যোগে মূলত প্রতি বছর এই পাখি মেলার আয়োজন করা হয়ে থাকে এবং এবছরের আজকের যে আয়োজন পাখি মেলার, সেই আয়োজনটি সকাল 7:30টায় মূলত শুরু হয়েছে এবং যেটি শিশু কিশোরদের পাখি বিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতার মধ্য দিয়ে এই আয়োজনটি শুরু হয়েছে এবং এরপরে মূলত আনুষ্ঠানিক যে উদ্বোধন, সেই আনুষ্ঠানিক উদ্বোধনটির এই মুহূর্তে হচ্ছে এবং আপনি দেখতে পাচ্ছেন যে আমার পেছনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যিনি উপাচার্য রয়েছেন ম্যাডাম, তার উপস্থিতিতে এবং তিনি প্রধান অতিথি হিসেবে আজকের এই পাখি মেলার উদ্বোধনটি করছেন। এবং অন্যান্য বছরে আমরা যেমনটি দেখেছি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাখি মেলাটি মূলত বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে অনুষ্ঠিত হয়ে থাকে, যদিও এবছর আমরা দেখতে পাচ্ছি যে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে এই পাখি মেলার আয়োজন করা হয়েছে। জি, আমরা কথা বলেছিলাম পাখি মেলার আয়োজক যারা রয়েছেন, যে শিক্ষকরা রয়েছেন তাদের সঙ্গে, গবেষকদের সঙ্গে। তারা যেমনটি বলেছেন যে বাংলাদেশে পাখিদের জীববৈচিত্র্য নিয়ে গবেষণা এবং মানুষের মাঝে সচেতনতা ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্য নিয়ে মূলত এই পাখি মেলার আয়োজন করা হয়ে থাকে প্রতি বছর, এবং যার মাধ্যমে পাখি দেখা, পাখি চেনা প্রতিযোগিতা সহ টেলিস্কোপের মাধ্যমে শিশু কিশোরদের পাখি চেনা প্রতিযোগিতা রয়েছে। এর বাইরেও আন্তঃবিশ্ববিদ্যালয়ে পাখি চেনা প্রতিযোগিতা রয়েছে, যেই পাখি চেনা প্রতিযোগিতাটি মূলত জাহাঙ্গীরনগরের যে লেকগুলো রয়েছে, যেই লেকগুলোতে পরিযায়ী পাখি এসে থাকে, বিশেষ করে এই শীতের সময় সুদূর সাইবেরিয়া থেকে, সেই পাখিগুলোকে চেনারও প্রতিযোগিতা আজকে সকাল থেকে অনুষ্ঠিত হচ্ছে। এজি আসলে আরেকটি তথ্য জানিয়ে রাখতে চাচ্ছি দর্শকদেরকে, যেটি হচ্ছে পাখি মেলায় মূলত বিগ বার্ডস বাংলাদেশ নামের একটি ইভেন্ট রয়েছে, যে ইভেন্টের ফেসবুকে একটি পেজ রয়েছে, যেই পেজে প্রতি বছর 1 বছর ধরে বিজয়ীদেরকে যাচাই বাছাই করা হয়। অর্থাৎ বাংলাদেশে গুরুত্বের বিবেচনায়, অর্থাৎ যেই পাখিগুলো খুব গুরুত্বপূর্ণ, এমনকি যে পাখিগুলোকে সচরাচর বাংলাদেশে দেখা যায় না, সেই পাখিগুলোর ছবি তুলে যারা ফেসবুকে বিগ বার্ডস বাংলাদেশ পেজে আপলোড করে থাকেন, সেই পেজে আপলোড করার পরে বছরব্যাপী যাচাই বাছাইয়ের মাধ্যমে মূলত বিগ বার্ড প্রতিযোগিতায় 3 জনকে প্রতিযোগীদেরকে সেরা করা হয়। এবং আমরা দেখেছি কিছুক্ষণ আগে বিগ বার্ডস বাংলাদেশের প্রতিযোগিতায় 3 জন বিজয়ীকে পুরস্কার তুলে দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। তবে এছাড়াও আজকের যে আয়োজনটি অনুষ্ঠিত হচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে, এটি মূলত পাখি মেলার যে আয়োজনটি, সেটি 12:30টা পর্যন্ত আনুষ্ঠানিক আয়োজন চলবে। এর বাইরেও দর্শক যারা রয়েছেন, দর্শনার্থী যারা রয়েছেন, তারা কিন্তু বিশ্ববিদ্যালয়ের যে লেকগুলো রয়েছে, কলকাকলি পাখিদের কলকাকলিতে মুখর, সেই লেকগুলোতে এসে কিন্তু তারা পাখি দেখতে পারবেন। যারা ইতিমধ্যে আসতে পারেনি তাদের উদ্দেশ্যে বলছি, যদি যেহেতু আজকে সাপ্তাহিক ছুটি রয়েছে, শুক্রবার দিন, শুক্রবারে কিন্তু পরিবার পরিজন নিয়ে আমরা দেখছি অনেকে ছুটে এসেছেন। এখনো পর্যন্ত যারা আসেননি কিংবা যাদের আসার ইচ্ছা রয়েছে, তারা কিন্তু চাইলে ছুটে আসতে পারেন, যেহেতু শুক্রবার দিন রয়েছে। ঢাকা শহরে যানজটও আমরা দেখি যে অনেক সময় কম থাকে, সেই কারণে। আর আমরা এখানে যারা দর্শনার্থী রয়েছেন, যারা পাখি মেলা দেখতেছেন, তাদের সঙ্গে কথা বলেছি। এই যে দেখতে পাচ্ছেন যে পাখি মেলার যে আনুষ্ঠানিক উদ্বোধন এইমাত্র উদ্বোধন হলো, এবং উদ্বোধন করলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বেলুন উড়িয়ে, মূলত তিনি আনুষ্ঠানিক উদ্বোধন করলেন। এরপরে এই পাখি মেলার যে অন্যান্য আয়োজনগুলো রয়েছে, সেই আয়োজনের মধ্যে রয়েছে শিশু কিশোরদের যে সাংস্কৃতিক আয়োজন, চিত্রাঙ্কন প্রতিযোগিতা। সেই চিত্রাঙ্কন প্রতিযোগিতা শেষের পরে তাদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান রয়েছে, সেগুলো পরবর্তীতে তাদের মাঝে তুলে দেওয়া হবে। তো এজি, এখনকার মতো এই ছিল আমার কাছে থাকা সব শেষ খবর। এজি। দর্শক, আমরা দেখছিলাম পরিযায়ী পাখির আগমনে মুখরিত হয়ে উঠেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, আর সেখানে চলছে পাখি মেলা। সেখানকার খবরাখবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী তানিন মেহেদি। দর্শক, মাসব্যাপী অমর একুশে গ্রন্থমেলার প্রথম শিশু প্রহরাজ, আর এই মুহূর্তে মেলা প্রাঙ্গণে রয়েছেন আমাদের সহকর্মী শাতিলা শারমিন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শাতিলা, অভিভাবকের সাথে এসেছেন কিন্তু বইমেলায়, এবং এই অমর একুশে গ্রন্থমেলার যে ফ্লেভার, আসলে যে সংস্কৃতি যা আমরা বাঙালিরা ধারণ করে, সেই জন্যই কিন্তু বাবা মারা তাদের বাচ্চাদের সেই সংস্কৃতিতে অভ্যস্ত করার জন্য এবং ধারণা দিতে 21শে ফেব্রুয়ারির বইমেলার তারা কিন্তু নিয়ে এসেছেন সোহরাওয়ার্দী উদ্যানের এই শিশু কর্নারে। সোহরাওয়ার্দী উদ্যানে আসলে শিশু কর্নার করা হয়েছে এবং বাচ্চাদের জন্য অনেকগুলো পাবলিকেশন তাদের স্টল দিয়েছে, এবং এই স্টলগুলোতে আসলে বাচ্চাদের নানা রকম পছন্দ নিয়ে তারা আসলে আয়োজনটা সাজিয়েছে। সিচিনপুরের নানা জিনিস আছে বাচ্চাদের জন্য, বাচ্চারা যে পছন্দ করে পাজল এবং কোড, সেই জিনিসগুলো আমরা দেখতে পেয়েছি, সেই বইগুলো দেখতে পেয়েছি। এছাড়া হচ্ছে একটু বড় যারা আছেন, যারা শিশু কিশোর যারা বই পড়তে আগ্রহী, তাদের জন্য কিন্তু বিভিন্ন স্টলে বিভিন্ন বাংলাদেশের কথা
কথা সাহিত্যের যারা বিখ্যাত লেখক তারা কিন্তু তাদের বইগুলো এবার নিয়ে এসেছেন এই বাচ্চাদের জন্য। আপনারা দেখতে পাচ্ছেন যে কত অল্প বয়সে বাচ্চাদের নিয়ে আসলে তাদের অভিভাবকরা এসেছেন এবং সকাল থেকে আমরা দেখেছি যে গেট 11টা থেকে যখন খুলেছে তখন থেকেই কিন্তু শিশুদের একটা ভিড় লক্ষ্য করেছি এবং সব বয়সী বাচ্চাই আসলে এসেছেন তার বাবা মার সাথে এবং তারা আসলে খুবই আগ্রহের সাথে যে ধরনের সিসিমপুর থেকে শুরু করে কার্টুনের যে চরিত্রগুলোর সাথে তারা পরিচিত, সেই চরিত্রগুলোকে তারা যখন দেখতে পাচ্ছেন এবং সেই চরিত্রগুলোরই যখন বিভিন্ন রূপে সাজানো হয়েছে তারা কিন্তু খুব মজা পাচ্ছে এবং তারা কিন্তু সেই জায়গায় বেশি ভিড় জমাচ্ছে। বইয়ের স্টলগুলোতে সবচেয়ে আগ্রহের বিষয় দেখতে পাচ্ছি আসলে বিভিন্ন রকমের কার্টুন, এছাড়া হচ্ছে বিভিন্ন রকমের বই যেগুলো বাচ্চাদের জন্য করা হয়েছে নানা বর্ণের নানা রঙের, সেগুলোর প্রতি আগ্রহ দেখতে পেয়েছি বেশি। এছাড়া আছে রূপকথার চেয়ে এখন বেশি যে জিনিসটার উপর আগ্রহ দেখতে পেয়েছি বাচ্চাদের তা কিন্তু সায়েন্স ফিকশন, যেটা এখনকার রূপকথা। মাহমুদ, এই যে রূপকথা, এই যে ওয়েস্টার্ন যে সিরিজগুলোর অনুবাদ, এগুলোও কিন্তু খুব জনপ্রিয় বাচ্চাদের মাঝে। বাচ্চারা আসলে সকাল থেকে এই যে ঘুরে ঘুরে দেখা, এই যে আনন্দ করা, সব মিলিয়ে এক ধরনের উৎসব যে অমর একুশে গ্রন্থমেলা, সেটি কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। অমর একুশে গ্রন্থমেলার যে মূল যে স্লোগানটি ছিল যে বাংলা ভাষার জন্য যে বাঙালিরা প্রাণ দিয়েছিলেন এবং মাতৃভাষার অধিকার রক্ষার জন্য তারা যে জীবন দিয়েছিলেন 1952 সালের ভাষা আন্দোলনে, সেই ভাষা আন্দোলনের মূল বাণীকে মর্মে ধারণ করেই কিন্তু 1972 সালে চিত্তরঞ্জন সাহা প্রথম একটি উদ্যোগ নিয়েছিলেন বাংলা একাডেমিতে সেই বইমেলা করার এবং তার সেই ছোট্ট প্রয়াসটাই আজকে এত বড় বইমেলায় রূপ নিয়েছে। অমর একুশে গ্রন্থমেলা যে 98 সালে পুরোপুরি আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছিল তা কিন্তু আজকে এসে বিশাল কলবরে শুধু বাংলা একাডেমি প্রাঙ্গণ না, এখন কিন্তু ছাড়িয়ে সোহরাওয়ার্দী উদ্যানে বড় কলবরে এসেছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রস্তুতি চলছে শিশুদের জন্য নানা রকমের কার্টুন প্রদর্শনীর এবং একটু পরে আসলে মেলার যখন আরও একটু সময় বাড়বে তখন কিন্তু এই প্রদর্শনীগুলো শুরু হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে বাচ্চারা অনায়াসে ঘুরে বেড়াচ্ছে, তারা দেখছে, তারা পছন্দ করছে তাদের বই এবং অভিভাবকরা আসলে বাচ্চাকে বাংলা ভাষার প্রতি আগ্রহী করার জন্য যে তাদেরকে নিয়ে এসেছেন সেটি কিন্তু আমাদেরকে জানিয়েছেন এবং তারা বলেছেন যে আসলে সব ব্যস্ততার মাঝেও বাচ্চাদের এক ধরনের ভাষার চেতনা এবং বাঙালির যে অস্তিত্বের যে সাথে মিশে আছে যে বইমেলা, সেই বইমেলার সাথে পরিচয় করে দিতে তারা কিন্তু এই বাচ্চাদেরকে নিয়ে এসেছেন এই বইমেলাতে। এবং এই যে শিশু কর্নার প্রতি শুক্রবারে আসলে বইমেলাতে শুরু হয়েছে কয়েক বছর আগে এবং এই শিশু প্রহর কিন্তু আলাদা একটা আকর্ষণ তৈরি করে বইমেলায়, কারণ আলাদা করে বাচ্চাদের জন্য সাজানো হয় নানা ধরনের আয়োজন থাকে এই শিশু কর্নারে। আর এবার আলাদা করে শিশু কর্নার স্থাপনের পর থেকে আসলে সেই আয়োজনটার মনে আর একটু রং লেগেছে এবং প্রকাশকরা আমাদেরকে যারা স্টলে আছেন বিক্রেতারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে কেবল তো শুরু বইমেলা, এখনো আসলে খুব ভালো করে জমে ওঠেনি, কিন্তু তারপরে আজকের দিনটায় তারা আশা করছেন যে অনেক ক্রেতা এবং অনেক আগ্রহী অভিভাবকদেরকে তারা পাবেন এবং তারা আসলে সেই আগ্রহ নিয়েই সকাল থেকে অপেক্ষা করছেন যে কখন পুরোপুরি জমে উঠবে এই শিশু প্রহরের যে আয়োজন নিয়ে তারা বসেছেন সেটি। আমরা দেখতে পাচ্ছি যে ধীরে ধীরে লোকের সংখ্যা বাড়ছে, যেহেতু সকাল 11টার সময় কেবলমাত্র গেট খোলার পর থেকে আসলে মানুষ আসতে শুরু করেছে, বাচ্চারা আসতে শুরু করেছে, তো এখন কিন্তু আস্তে আস্তে ভিড়টা বাড়তে শুরু করেছে এবং এই যে বাচ্চাদের কে নিয়ে যে আয়োজন চলছে তা কিন্তু একটু পরেই শুরু হবে বলে জানিয়েছেন আয়োজকরা। এই যে সিসিমপুরের যে জায়গাটিতে সবচেয়ে বেশি ভিড় আমরা দেখেছি, সেই ভিড়ের জায়গায় কিন্তু আমরা দেখেছি যে বাচ্চারা বারবার এখানেই আসতে চাচ্ছে, তারা দেখতে চাচ্ছে যে এখানে আসলে কি ধরনের আয়োজন আছে। আর মাহমুদ, যদি বলি সেটা হচ্ছে যে এখানে যে আয়োজনটি শুরু হবে, এই আয়োজনটি শুরু হলে মনে হচ্ছে যে বাচ্চারা অনেক বেশি
আগ্রহ নিয়ে এখানে আসলে অংশগ্রহণ করবেন এবং অভিভাবকরা অপেক্ষা করছেন যে কখন আসলে এই যে রং বেরঙের এই আয়োজনটা শুরু হবে সিসিমপুরের যে কার্টুন চরিত্রগুলো নিয়ে সেগুলো। মাহমুদ, এই মোটামুটি মেলায় বাচ্চাদের অংশগ্রহণ এবং অভিভাবকরা কিভাবে তাদের বাচ্চাদেরকে নিয়ে এসেছেন সেটি আপনাকে জানালাম। পরে অবশ্য আরো জানিয়ে দিতে পারবো যখন মেলার ভিড়টা আরো বাড়তে থাকবে। মাহমুদ, দর্শক, মাসব্যাপী অমর একুশে গ্রন্থমেলার প্রথম শিশু প্রহর আজ, আর মেলা প্রাঙ্গণ থেকে সেসব খবরাখবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী শাতিলা শারমিন। যাচ্ছি পরের প্রসঙ্গে। দেশের বাজারে এক মাসের ব্যবধানে আবারও বেড়েছে স্বর্ণের দাম। এবার ভরি প্রতি স্বর্ণের দাম বেড়েছে 1225 টাকা। বৃহস্পতিবার বাংলাদেশ জুয়েলারি সমিতি বাজুস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে কাল থেকে নতুন নির্ধারিত এ দাম কার্যকর হবে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতি 22 ক্যারেট স্বর্ণের দাম বেড়ে দাঁড়িয়েছে 3750 টাকা। শনিবার থেকে প্রতি ভরি স্বর্ণ পাওয়া যাবে 43,740 টাকায়। আগে এ দাম ছিল 42,515 টাকা। 21 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ পাওয়া যাবে 41,640 টাকায়। আর সনাতন পদ্ধতিতে প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে 23,911 টাকায়। এছাড়া প্রতি ভরিতে 58 টাকা বেড়ে রূপা বিক্রি হবে 911 টাকায়, 91 টাকায়। সম্প্রতি স্ক্যান সিমেন্ট ও রুবি সিমেন্টের চ্যানেল পার্টনারদের নিয়ে এক সম্প্রীতি সন্ধ্যার আয়োজন করেছে হাইডেলবার্গ সিমেন্ট। হবিগঞ্জের দি প্যালেস রিসোর্টে অনুষ্ঠিত এই আয়োজনে প্রতিষ্ঠানগুলোর ব্যবসায়িক সহযোগী সহ তাদের স্বজনরা উপস্থিত ছিলেন। এ সময় হাইডেলবার্গ সিমেন্ট লিমিটেডের ডিরেক্টর সৈয়দ আবু আহমেদ সাহের এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের চ্যানেল পার্টনারদের সাথে মত বিনিময় করেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন শিল্পীরা। রাজধানীর বাড়িধারাতে বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের ইলেকট্রনিক্স পণ্যের শোরুম উদ্বোধন করেছে RRM গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান RRM ইলেকট্রনিক্স ওয়ার্ল্ড লিমিটেড। অনুষ্ঠানে RRM গ্রুপের চেয়ারম্যান সুমন চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক শুভ চৌধুরী, নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম সহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ক্রেতাদের সুবিধার্থে সরাসরি বিক্রির পাশাপাশি কমার্স ও অ্যাপসের মাধ্যমেও গ্রাহকরা যে কোনো পণ্য কিনতে পারবেন বলে জানানো হয়েছে। RFL এর সহযোগী প্রতিষ্ঠান ডিউরেবল প্লাস্টিক লিমিটেডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন টিভি অভিনেতা মোশাররফ করিম। এ উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীতে প্রাণ RFL এর প্রধান কার্যালয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় RFL এর পরিচালক RN পল, ডিউরেবল প্লাস্টিক লিমিটেডের নির্বাহী পরিচালক প্রদীপ কুমার পোদ্দার, বিপণন প্রধান রাশেদুল আলম উপস্থিত ছিলেন। চুক্তির আওতায় আগামী 2 বছর প্রতিষ্ঠানটির আসবাবপত্রের প্রমোশনাল কার্যক্রমে অংশ নেবেন মোশাররফ করিম। রাজধানীর রামপুরায় ইতালির বিশ্বখ্যাত লাইফস্টাইল ব্র্যান্ড লেটোর আউটলেট উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার ইতালিয়ান রাষ্ট্রদূত মারিও পালমা এই আউটলেটের উদ্বোধন করেন। এ সময় লেটো বাংলাদেশ ব্যবস্থাপনা পরিচালক কাজী জামিল ইসলাম, বিপণন উপদেষ্টা SQ হাসান সহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই আউটলেটে নতুন ডিজাইনের লোটো পণ্য পাওয়া যাবে। ফ্রি ওয়াইফাই সুবিধাও পাবেন ক্রেতারা। এবার দেশের বাইরের অর্থ বাণিজ্যের খবর। আগামী ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের বাজারে ছাড়া হবে বিকল্প জ্বালানি ফুয়েল সেল চালিত পরিবেশ বান্ধব সম্পূর্ণ স্বয়ংক্রিয় গাড়ি। পর্যায়ক্রমে পুরো যুক্তরাষ্ট্রের পরিবহন ব্যবস্থাকে ঢেলে সাজানোর কথা বলছে কর্তৃপক্ষ। এতে করে সড়ক দুর্ঘটনাও কমে আসবে বলে আশা করা হচ্ছে। সম্প্রতি ওয়াশিংটনে আয়োজন করা হয় এ ধরনের গাড়ির প্রদর্শনীর। ওয়াশিংটন থেকে শিহাবুদ্দিন কিস্তুর পাঠানো প্রতিবেদন। ওয়াশিংটন অটো শোতে ফুয়েল সেলে চলা সম্পূর্ণ স্বয়ংক্রিয় গাড়ির প্রদর্শন করা হয়। এক ধরনের রাসায়নিক ক্রিয়ায় বিদ্যুৎ প্রবাহ সৃষ্টিকারী এই জ্বালানি ভিত্তিক গাড়ি চালু হলে কমে আসবে গ্যাসোলিনের ব্যবহার, আর এতে কমবে পরিবেশ দূষণ। শুধু তাই নয়, 2 বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের সড়ক দুর্ঘটনা শতকরা 80% কমে আনা সম্ভব হবে। বিশ্বের বিভিন্ন গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোর অংশীদারিত্বে মার্কিন 8টি গবেষণা প্রতিষ্ঠানের প্রচেষ্টায় এসব সর্বাধুনিক হাইড্রোজেন ইভি গাড়ি বাজারে আসার কথা আগামী ডিসেম্বরে। স্বয়ংক্রিয় প্রযুক্তির এসব গাড়িকে বেশ নিরাপদ বলে মনে হচ্ছে। এসব গাড়ি বাজারজাত করতে মিশিগানে প্রায় 350 একর প্রজেক্ট হাতে নেওয়া হয়েছে।
এর প্রযুক্তির উদ্ভাবনে এ পর্যন্ত প্রায় $8 বিলিয়ন ঋণ সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। 40 লাখ গাড়ি বাজারে আনতে আরো $16 বিলিয়ন সরকারি ঋণ সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রণালয়। এসব উদ্যোগ দেশটির পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন নিউ ইয়র্ক সিটি ট্রান্সপোর্টেশন ডিপার্টমেন্টের প্রধান প্রকৌশলী কোর্ডেল শেক্টার। একটি পাইলট প্রকল্পে আগামী 2 বছরে নিউ ইয়র্কের রাস্তায় নামবে এই প্রযুক্তির 10,000 স্বয়ংক্রিয় গাড়ি। সরকারি যানবাহনের পাশাপাশি ব্যক্তিগত গাড়িও এই প্রক্রিয়ার অন্তর্ভুক্ত করা হবে। আশা করছি বায়ু দূষণ রোধে এটি বেশ কাজ করবে। যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রণালয়ের তথ্য বলছে, বিদেশি তেলের নির্ভরতায় যুক্তরাষ্ট্র 2012 সালে জিডিপি হারিয়েছে $171 বিলিয়ন। সংশ্লিষ্টদের প্রত্যাশা, ফুয়েল সেলের স্বয়ংক্রিয় গাড়ির প্রচলনে যুক্তরাষ্ট্রের এই জ্বালানি চ্যালেঞ্জ মোকাবেলায় ইতিবাচক ভূমিকা রাখবে। সময় সংবাদ, ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র। বছর শেষে 7% মুনাফা এবং 10,000 কর্মী ছাঁটাইয়ের ঘোষণার পর বেড়েছে জ্বালানি প্রতিষ্ঠান রয়্যাল ডাচ শেলের শেয়ারের দাম। গেল বছরের চতুর্থ প্রান্তিকে প্রতিষ্ঠানটি $180 কোটি মুনাফা করেছে। তবে 2014 সালের একই সময়ে শেলের মুনাফা হয়েছিল $420 কোটি। এছাড়া গেল 13 বছরের মধ্যে 2015 সালে সর্বনিম্ন আয় হয়েছে প্রতিষ্ঠানটির। জ্বালানি তেলের দাম কমায় এমন বেহাল দশায় পড়েছে জ্বালানি প্রতিষ্ঠানগুলো। এদিকে প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান ব্রিটিশ পেট্রোলিয়ামের 2015 সালে মুনাফা হয়েছে $590 কোটি। চলতি সপ্তাহে আরও 3,000 কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। মুনাফার ধারায় ফিরতে পরিকল্পনার অংশ হিসেবে 15% কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে সার্চ ইঞ্জিন জায়ান্ট ইয়াহু। এর মধ্য দিয়ে 2016 সালের শেষ নাগাদ 9,000 কর্মী ছাঁটাই করবে প্রতিষ্ঠানটি। গেল বছর ইয়াহুর $430 কোটি লোকসান হওয়ার পর এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী মারিসা মায়ের। তিনি আরও বলেন, ব্যবহারকারী, বিজ্ঞাপনদাতা ও শেয়ার হোল্ডারদের আকৃষ্ট করতে এবং প্রতিযোগিতায় টিকে থাকতে আরও অনেক ধরনের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। ফেসবুক এবং গুগলের সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে বেশ বেগ পেতে হচ্ছে ইয়াহুর। অর্থনৈতিক স্থিতিশীলতার কারণে ভোক্তা খরচ বাড়ায় জানুয়ারিতে যুক্তরাষ্ট্রে বেড়েছে গাড়ি বিক্রির পরিমাণ। অবশ্য গাড়ি বিক্রি বাড়ার পেছনে জ্বালানি তেলের দরপতনও সমান ভূমিকা রেখেছে। একই কারণে 2015 সালেও গাড়ি বিক্রির হার ভালো ছিল দেশটিতে। জানুয়ারিতে ফোর্ড, জেনারেল মোটরস, ফিয়াট ক্রিসলার, নিশানের গাড়ি বিক্রি বেড়েছে প্রত্যাশার চেয়ে বেশি। তবে তুষারঝড় না হলে গাড়ি বিক্রি আরও বেশি হতো বলে জানিয়েছে প্রতিষ্ঠানগুলো। দর্শক, আবারও জানিয়ে দিচ্ছি এ সময় বাণিজ্যের শিরোনামগুলো। বিলুপ্ত মসলিন কাপড়কে আবারও ফিরিয়ে আনতে সরকারি বেসরকারি যৌথ উদ্যোগ। তাঁতি প্রশিক্ষণ ও সুতা উৎপাদনের চেষ্টা, 1 দশকে মসলিন তৈরির প্রতিশ্রুতি দৃক গ্যালারির। পাটের মোড়ক বাধ্যতামূলক আইন বাস্তবায়নে লাখ লাখ বস্তা উৎপাদন করে বিপাকে খুলনার পাটকলগুলো। বিক্রি না হওয়ায় পড়েছে আর্থিক সংকটে। বিদেশ থেকে আমদানি বন্ধ থাকায় চাষিরা প্রতি কেজি লবণের দাম পাচ্ছেন 10 টাকা। সরকারি সিদ্ধান্ত বহাল রাখার তাগিদ। এবং সংরক্ষণের অভাবে নষ্ট হচ্ছে 300 বছরের পুরনো নাটোরের রাজবাড়ি। প্রক্রিয়াগত জটিলতার কারণে সংস্কার করা যাচ্ছে না বলছে জেলা প্রশাসন। এই ছিল এ সময়ের বাণিজ্য। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গেই থাকুন সময়।